আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম বেতার ভাবনায় সৌমিত্র। বলছেন ভবেশ দাস। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে সুভাষ মুখোপাধ্যায়ের সেই পাদপূরণ কবিতাটা মনে আছে তো, যার প্রথম কয়েকটা লাইন ছিল, গার্স্টিন প্লেস, রেডিও স্টেশন, সিঁড়ির এক কোণে নামতে উঠতে হঠাৎ প্রথম দেখা। সৌমিত্র দাঁড়িয়ে আছে, তখন সবে পা যৌবনে, পায়ের নিচে এখন আমার বাকি একটি মাত্র ধাপ। কালের স্রোতে মুছে যায়নি তবু সেদিনের সেই ছাপ। পৌঁছে দোরগোড়ায় পেছন ফিরে দেখি, তার মধ্যে কখন সৌমিত্র উঠে গেছে চূড়ায়, যেখানে নাগাল পায় না আমার হাত। খ্যাতির চূড়ায় ওঠা সেই মানুষটির চাকরি জীবন তো শুরু হয়েছিল এই কলকাতা বেতারেই। চাকরি সূত্রে কলকাতা বেতারের সঙ্গে ওই যে তার বছর দেড়েকের সংযোগ, তার অভিজ্ঞতা সৌমিত্র কোনোদিন খাটো করে দেখেননি। বরং বলেছেন, বেতারে কাজ করেছিলেন বলেই ফিল্মের শুটিংয়ে সাউন্ড রেকর্ডিং এবং মাইক্রোফোনকে কী করে ব্যবহার করতে হয় তা বুঝতে সুবিধে হয়েছিল। আর রেডিও শিখিয়েছিল ধৈর্য। ওই যে একটা অনুষ্ঠানের আগে ও পরে ঘোষক হিসেবে ঘড়ি ধরে চলা, সেকেন্ডের কাঁটার দিকে তাকিয়ে থাকা, এই ধৈর্যের শক্তিটাকে তিনি একটা অর্জন বলে মনে করতেন। সৌমিত্র গল্পদাদুর আসরেও কয়েকবার যোগ দিয়েছেন। তখন আসর পরিচালনা করতেন মহিতোষ চট্টোপাধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ নিয়ে কয়েকটি প্রচার কথিকায় অংশ নিয়েছিলেন তার বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায়। বেতারে বাবার গলা শুনে চমক লাগত। অনেককেই আক্ষেপ করতে শুনেছি, বড় মাপের অভিনেতা ও বাচিক শিল্পী হয়েও সৌমিত্র বেতার নাটককে বঞ্চিত করেছেন। কথাটা পুরোপুরি সত্যি না হলেও একেবারে মিথ্যে নয়। আকাশবাণীর আয়োজনে কয়েকটি নাটকেই মাত্র অভিনয় করেছেন, তাও অনেক পরে। জীবনানন্দ দাশের গল্প অবলম্বনে নিরুপম যাত্রা, ব্রেক্টের থ্রি পেনি নভেল অনুসরণে তিন শিকির গল্প, রবীন্দ্রনাথের বোষ্টমী, আরেকটি নাটক পথ বেঁধে দিল। তাছাড়া একসময়ে বিবিধ ভারতীর বিজ্ঞাপন কার্যক্রমেও সত্যজিৎ রায়ের গোসাইপুর সরগরম আর বাক্স রহস্যে ফেলুদার ভূমিকাতে অভিনয় করেছেন। তার নাট্যরূপ দিয়েছিলেন সত্যজিৎ স্বয়ং। তবে তিনি যখন বেতারে চাকরি করতেন, তখন তার মনে একটা প্রশ্ন ছিল, বেতারে রঙ্গশালার নাটকগুলি অশরীরী হয়ে ফিরে আসে কেন? এমন নাটক কেন নয় বেতারই যার একমাত্র উপযুক্ততা? সৌমিত্র তখন জানতেন 1938-এ বিদেশি বেতারে সেই বিশ্বখ্যাত ওয়ার অব দি ওয়ার্ল্ডস নাটকের কথা, যা প্রযোজনা করেছিলেন অরসন ওয়েলস। গ্রহান্তরের প্রাণীদের পৃথিবী আক্রমণ করার সেই নাটক এমন ভয় জাগানো বিশ্বাসযোগ্যতা তৈরি করেছিল, যা শুনে অনেক শ্রোতাই বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে। রেডিওর সঙ্গে তার সংযোগ যতটুকুই থাক, এই মাধ্যমের শক্তি ও সাধ্য সম্পর্কে সৌমিত্রর ধারণা ছিল স্পষ্ট এবং স্বচ্ছ। বেতার সাংবাদিক প্রণবেশ সেন স্মারক বক্তৃতায় একবার আমন্ত্রিত হয়ে সৌমিত্র ভাষা, উচ্চারণ আর উপস্থাপন নিয়ে বলেছিলেন কিছু দরকারি কথা। বলেছিলেন, রেডিওতে যারা ঘোষক বা সংবাদ পাঠক হিসেবে নির্বাচিত হন, তাদের মধ্যে বেশিরভাগেরই গলা বেশ ভালো হয়, বিশেষত তাদের গলায় খাদের দিকের আওয়াজ। এবং এর একটা মারাত্মক ফল হয় অনেকের ক্ষেত্রে। এদের অনেকেই নিজের নিজের কণ্ঠস্বরের প্রতি নার্সিসাস সুলভ আকর্ষণে ভুগতে থাকেন। তার উপর সেই শ্রুতিমধুরতা শ্রোতার কানে পৌঁছনোর পথে প্রয়োজনের অতিরিক্ত স্পষ্ট গোটা গোটা শব্দ প্রক্ষেপের দরুন তাঁদের মুখনিসৃত বাংলা দারুণ নিষ্প্রাণ ও কৃত্রিম মনে হতে থাকে। সেই বক্তৃতায় ভাষার উপর দখল থাকার কথা বলেছিলেন সৌমিত্র। তিনি বোঝাতে চেয়েছেন, বেতারের ঘোষক, সংবাদ পাঠক, নাট্যশিল্পীরা প্রধানত পারফর্মিং আর্টের ধারক। তাঁরা যে কাজটা করেন তা সৃজনশীল নয়, তারা অন্যের সৃজিত কাজের উপস্থাপক ও ব্যাখ্যাতা। এই উপস্থাপনা ও ব্যাখ্যাতার কাজকে সৃজনের সমকক্ষ করে তুলতে পারেন যাঁরা, বিশ্লেষণ করলে দেখা যাবে তাঁদের দশভুজের প্রধান অস্ত্রটাই ভাষার উপর দখল। উচ্চারণে, উপস্থাপনে অতিনাটকীয়তা নয়, সহজ স্বচ্ছন্দ সজীবতা চেয়েছেন তিনি। সৌমিত্রর প্রাত্যহিক যে কোনো শিল্পকর্মে, চিন্তায়, যাপনেও ছিল সেই সজীবতা। মনে পড়ছে, বছর কয়েক আগে আমাদের আকাশবাণীতে FM-এ আজ রাতে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সৌমিত্র। সোজাসুজি চলে এসেছিলেন উত্তর কলকাতার গিরিশ মঞ্চ থেকে। সেখানে ছাড়িগঙ্গা নাটকের শো শেষ করেই ছুটে এসেছিলেন। 2 ঘণ্টা অভিনয় শেষ করে আবার 2 ঘণ্টা বেতারে লাইভ অনুষ্ঠানে বসা। সজীবতার কোথাও এতটুকু কমতি ছিল না। মঞ্চ নামক একটা মাধ্যমকে ভালোবেসে কাজ শেষ করেই বেতারে রাঙিনায়। সেও তো ভালোবাসারই টান। ভালোবাসারই তো আরেক নাম সজীবতা। সৌমিত্রর কবিতার একটি পংক্তি, সজীবতা চলে গেলে নির্মোক পড়ে থাকে, খোলস নিয়ে বাঁচতে চাননি তিনি।
একজন জাগ্রত শিল্পীর বিবেক আর মুখর আবেগ নিয়ে একটা পুরো জীবন বাঁচার মতন বেঁচে গেলেন। সমীক্ষা শেষ হলো। বললেন, ভবেশ দাস।